বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমার প্রত্যাশা রিজভির। হয়রানি ছাড়াই 14 দিনের লাইসেন্স পাবেন ব্যবসায়ীরা, জানালেন বাণিজ্যমন্ত্রী। বিনিয়োগ বাড়াতে জ্বালানি সরবরাহের অঙ্গীকার। জামাতপন্থী ডিজিএ এডিজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, মন্তব্য বিএনপিপন্থী আইনজীবীদের। আইসিটি আইন চ্যালেঞ্জ করে রিট। এবং বিশ্বকাপে ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, একাদশে ফিরলেন নেইমার। সকাল 7টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি দক্ষিণ কোরিয়া। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় দুপুর 2টায় দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বিকেল 5টা 35 বেইজিং পৌঁছান তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে চলমান ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। স্থানীয় সময় সকাল 9টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিস্তৃত পরিসরে উদ্ভাবন শীর্ষক এই সম্মেলনের সেশন শুরু হয়। সেশনে বাংলাদেশ ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিউকা সহ বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। সম্মেলনে সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফরে গেলেন তারেক রহমান। শুক্রবার বৈঠকে বসবেন চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে। দুই নেতার আলোচনায় ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি খুলতে পারে নতুন সম্ভাবনার দ্বার। তবে সবকিছু ছাপিয়ে গুরুত্ব পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। বিশ্লেষকরা মনে করছেন জাতীয় এবং অর্থনৈতিক স্বার্থ বিবেচনা রেখেই পদক্ষেপ নিতে হবে ঢাকাকে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আগামী 26 জুন তার বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই নেতার এই বৈঠকে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে, খুলতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ ও কূটনীতিক সবাই এক বৈঠকের অপেক্ষায় রয়েছেন। তারেক জিনপিং বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। সেখানে অন্তত 15টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের বিষয়টি আনুষ্ঠানিক কর্মসূচিতে নেই। তবে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ইস্যুটি আলোচনায় আসতে পারে বলে জানা গেছে। 240 বছরের পুরনো নদী তিস্তার সঙ্গে রয়েছে উত্তরের 25টি নদীর প্রবাহ। 2014 সাল থেকে ভারত সরকার একতরফা তিস্তার পানি প্রত্যাহার করছে। ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায়। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী সহ উত্তরের জেলাগুলোতে দুর্ভোগের শেষ নেই। হুয়াংহুর মতোই এখন তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘুচানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে চীন। ফলে প্রধানমন্ত্রীর এই সফরে বিষয়টি উঠতেই পারে। চীন আগেও আমাদেরকে প্রস্তাব দিয়েছে যে কিভাবে এই পুরো আপনার তিস্তা ব্যারেজ নিয়ে এবং পুরো বেসিনকে নিয়ে কিভাবে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, এগুলো আগেও তারা প্রস্তাব দিয়েছে। এখন সময় এসছে এগুলো আসলে আরও এক্সপ্লোর করা এবং এগুলোর মাধ্যমে আমাদের জাতিকে উপকৃত করা। আপনি জেনে থাকবেন যে প্রায় 16-17টি চুক্তি, সমঝোতা কিংবা প্রোটোকল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে এই ভিজিটের মধ্য দিয়ে। ফলে একেবারেই এটি আমাদের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক কাঠামোকে সমৃদ্ধ করা, বিনিয়োগ আকর্ষণ করা, দেশের ভিতরে কর্মসংস্থান বৃদ্ধি করা, মানে অর্থনীতিটাকে মাথায় রেখে এই সফরটি করা হচ্ছে। তারেক রহমানের চীন সফর ঘিরে বাংলাদেশের নিকট প্রতিবেশী কারো সঙ্গে সম্পর্ক অবনতির সম্ভাবনা নেই বলেই মনে করছেন এই বিশ্লেষক। ভারত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হয়তো প্রধানমন্ত্রী চীন সফর করছেন, নেক্সটে ভারত সফর করবেন, এখানে কোনো অবনতি হওয়ার আসলে কোনো সুযোগ নেই। প্রত্যেকটি দেশই তার স্বার্থ কোথায় আছে সেটি দেখবে। তানজিদ ভুইয়া,
মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে তিনি বলেন, সফরে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে চীন বাংলাদেশের সম্পর্ক শুরু হয় এবং এটি ঐতিহাসিক পর্যায়ে তাদেরই জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান তার চীন সফর চলছেন। এই চীন সফরে দেশের মানুষের প্রত্যাশা ঐতিহাসিক সম্পর্ক যেটি রয়েছে সেটি আরও সুদৃঢ়। মুদি দোকান, বিউটি পার্লার সহ বেশ কয়েক ধরনের ব্যবসায়িক খাতকে আসন্ন 2026-27 অর্থ বছরে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সংসদে অধিবেশন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী এই পরিকল্পনার কথা জানান। মুদি দোকান, বিউটি পার্লার সহ তৈরি পোশাক বা কনফেকশনারি, কনসেপ্ট কিসের দোকান, প্লাস্টিক, সিরামিক ও গৃহস্থালির পণ্যকেও ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, 2024-25 অর্থ বছরে ভ্যাট বরাদ্দ 1,41,556 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে সরকারের। 14 দিনে ব্যবসার লাইসেন্স দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুর মুক্তাদির। বিনিয়োগের সবচেয়ে বড় বাধা ব্যবসার লাইসেন্স প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দূর করতে এই পদক্ষেপ বলে জানান তিনি। বুধবার দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আলোচনায় একথা বলেন বাণিজ্যমন্ত্রী। জানান, রিটার্ন পাওয়া সম্ভব নয় এমন প্রকল্পগুলো এডিবিতে যুক্ত করা হবে না। সরকারি বিনিয়োগ উৎসাহিত করতে সরকার জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চায় বলেও জানান মন্ত্রী। এমআর আসাদের রিপোর্টে বিস্তারিত। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় বাজেটে এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়। এতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিনিয়োগের মূল উদ্দেশ্য পূরণ না হলে এডিবিতে যুক্ত করা হবে না। জানান, ঋণের টাকায় পূর্বের মতো অকার্যকর বড় প্রজেক্ট করতে আগ্রহী নয় সরকার। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ভ্যালু ফর মানি, তার মানে যে বিনিয়োগটা হবে তার একটা দৃষ্টিগ্রাহ্য, টেনজিবল, ক্লিয়ার কাট, ওয়েল ডিফাইন্ড রিটার্ন থাকতে হবে, অ্যাবস্ট্রাক্ট হওয়া যাবে না। বিনিয়োগের সবচেয়ে বড় বাধা ব্যবসার লাইসেন্স প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা উল্লেখ করে তিনি বলেন, 14 দিনের মধ্যে লাইসেন্স দেয়া হবে। একটা কোম্পানি তার ব্যবসা শুরুর জন্য তার মেশিনপত্র আমদানির পর্যায়ে যেতে এই লাইসেন্স, এইটুক লাইসেন্স দেওয়ার জন্য সময়টা 355 দিন থেকে আমরা ইনশাআল্লাহ 14 দিনে নামিয়ে নিয়ে আসবো। আর বাদ বাকি লাইসেন্সগুলি তার হয়তো পেতে সময় লাগবে, যেমন ফায়ার লাইসেন্স ইত্যাদি। বেসরকারি ব্যক্তিগত খাতকে উৎসাহিত করতে জ্বালানি সরবরাহের নিশ্চয়তা দিতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এটার যদি স্পষ্ট কোনো রিটার্ন না থাকে তাহলে প্রজেক্টটা উদ্দেশ্যবিহীন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রিটার্ন নাই। সারা দেশে খাল খননের পাশাপাশি পানি সংরক্ষণ করে মাছ চাষ ও খালের দুপাশে গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় উলাইল ইউনিয়নের আমডালা গ্রাম খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, স্থানীয় সংসদ সদস্য এস.এ. জিন্না কবির ও জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা। আগামী 6 মাসের মধ্যেই ঢাকা যাত্রাবাড়ী বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনাগাঁওয়ের কাঁচপুরের নির্মাণাধীন বাস টার্মিনালের কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে সম্পূর্ণ যানজটমুক্ত ও আধুনিক করার অংশ হিসেবে বাস টার্মিনাল স্থানান্তরের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রাইম মিনিস্টার যে উদ্যোগ গ্রহণ করেছে সেটাকে বাস্তবায়ন করার জন্যই আজকে এখানে আসা, এবং আমরা আশাবাদী আগামী 4 থেকে 6 মাসের মধ্যেই
আমরা এইগুলিকে বাস্তবায়ন করতে পারবো এবং নাগরিক সুবিধাগুলিকেও আমরা সুযোগগুলি তৈরি করে দিতে পারবো। জামায়াতপন্থী ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে 9 জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা। মুদাসসির আলীর প্রতিবেদনে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়কে স্থগিত রাখাসহ কয়েকটি কারণ দেখিয়ে মঙ্গলবার পদত্যাগ করেন জামায়াত সমর্থিত 7 ডেপুটি ও 11 সহকারী অ্যাটর্নি জেনারেল। এ নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ ধরনের ঘটনা নতুন কিছু নয় বলেও জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে এই পোস্টগুলোতে যখনই সরকার পরিবর্তন হয় তখনই এই আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। সরকার গঠনের কয়েক মাস পর কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে পদত্যাগ করেছেন তারা, যাকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে আখ্যায়িত করেন ব্যারিস্টার বাদল। 4 মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন, তো এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। রিটে আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। অন্যদিকে জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে 9 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। ছেলের হত্যার ঘটনা তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বিগত 17 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান দেশের স্বাস্থ্য খাত ও রাজনীতিতে অবদান রাখছেন বলে জানালেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। বুধবার সকালে ডাক্তার জুবাইদার জন্মবার্ষিকী ঘিরে ঢাকা মেডিকেলের জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সবুজ প্রকৃতির ছোঁয়ায় চিকিৎসকদের মেধা, মনন ও চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করতেই এই আয়োজন বলেও এ সময় মত দেন ডাক্তার রফিকুল ইসলাম। জিয়া পরিবারের প্রতি যে অন্যায় অত্যাচার যেটা হয়েছে এবং তারও শিকার কিন্তু ডাক্তার জুবাইদা রহমান হয়েছিলেন, এবং সেই সময় তিনি যে চাকরি করতেন এবং পরবর্তীতে তাকে বাধ্য হয়ে অনেকটা বিদেশে যেতে হয়েছিল, এবং কিন্তু তিনি বিদেশে যেই তার যে পেশা, তার যে মেধার যে বিকাশ সেটি কিন্তু তিনি বন্ধ করেননি। তিনি সেখানে গিয়েও কিন্তু তিনি এমএসসিতে তিনি নিয়েছেন, এবং আপনারা জানেন যে ইউকের যে ইম্পেরিয়াল কলেজ সেখান থেকে তিনি সর্বোচ্চ নাম্বার পেয়ে কিন্তু তিনি কার্ডিওলজিতে তিনি রাজধানীর ঘন বসতিপূর্ণ এলাকার মতো অভিজাত পাড়া গুলশানে মিলেছে এডিস মশার লাফা। সকালে ডিএনসিসির অভিযানে সেখানকার 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযান পরিদর্শনে গিয়ে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডেঙ্গু বিরোধী লড়াইয়ে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি নাগরিক সচেতনতাও জরুরি। ইমদাদুল হক খানের প্রতিবেদনে বিস্তারিত। বর্ষা মৌসুম এলেই বাড়ে ডেঙ্গুর প্রকোপ, আর এই সময়টাতে রোগটির বাহক মশা এডিস নিধনে শুরু হয় তৎপরতা। ডেঙ্গু মোকাবেলায় এখন আর শুধু সিটি কর্পোরেশন নয়, বরং প্রতিটি নাগরিকের দায়িত্বের লড়াই। এর অংশ হিসাবে গুলশানের বিভিন্ন বাসাবাড়ি ও প্রাতিষ্ঠানিক ভবনে চালানো হয় মশক নিধন ও লার্ভা শনাক্তকরণ অভিযান। বুধবার এই কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বাসার ছাদ, বারান্দা, ফুলের টব, পানির পাত্র সবখানে খুঁটিয়ে খুঁটিয়ে চলে তল্লাশি। 6টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে 3টিতেই মিলেছে এডিস মশার লার্ভা। জরিমানা করা হয় এসব প্রতিষ্ঠানকে। 3টা বাড়িতেই আমরা ডেঙ্গু এডিসের লার্ভা পেয়েছি, একটা রেস্টুরেন্টে পেয়েছি।
অতএব এই অভিজাত এলাকাগুলোতে দেখা গেছে যে তাহলে 50% এখানে ডেঙ্গুর ভয়াবহতা ছড়ানোর আশঙ্কা আছে। 3 দিনে জমা পানি আমরা ফেলে দিব এবং যাতে ডেঙ্গুর কোনো এডিসের কোনো লার্ভা জমতে না পারে। আমি বলি না যে 100% লোক ইফেক্টিভলি একদম সিনসিয়ারলি কাজ করে, কিন্তু আমরা চেষ্টা করছি, আমরা মনিটরিংয়ের মধ্যে রাখছি। আমাদের 6 জন ইন্সপেক্টর আছে যাদের কাজই হচ্ছে শুধু বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে দেখা যে তারা ঠিকমতো কাজ করছে না। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অব্যবহৃত কাপ, ফুলের টব কিংবা কয়েকদিনের জমে থাকা সামান্য পানিও হয়ে উঠতে পারে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র। অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। আপনার বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্য আপনারা একটু আপনাদের বেলকুনি, টপ, ছাদ, নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকায় ভূমিকম্প পরবর্তী ঝুঁকি এড়াতে মেগা প্ল্যানের অংশ হিসেবে 450 সহায়তা কেন্দ্র নির্মাণ করবে সরকার। এর আওতায় নিয়োগ পাবে 1 লাখ প্রশিক্ষিত ভলান্টিয়ার। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আরবান গ্লোবাল ডায়ালগে এসব তথ্য তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খান। আরও ঢাকাকে পরিকল্পিত নবায়ন নানা পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মনিরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। ক্রমেই বসবাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা। চারিদিকে নদী আর প্রাকৃতিক ও পরিবেশগত সুবিধা যা অন্য কোথাও নেই, অথচ 400 বছরের এই নন্দন সম্ভাবনাময় শহরটি আজ অবহেলিত। বিশ্বের অন্য শহরগুলোর তুলনায় ক্রমেই নাজুক হয়ে উঠছে একসময়ের তিলোত্তমা নগরী ঢাকা। আর এ দায়বদ্ধতা থেকেই নগর সংলাপের আয়োজন করে আরবান আইএনজিও ফোরাম, যেখানে অংশ নেয় এডু সহ 18টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। সংলাপে ঢাকা তাপমাত্রা বৃদ্ধি, ভূমিকম্প ঝুঁকি সহ নানান কারণ তুলে ধরেন নগরবিদ আদিল মোহাম্মদ খান। আমরা যদি নগরটাকে আইডিয়াল ব্যালেন্সের মধ্যে সবুজ এবং পানি এলাকার ব্যালেন্সগুলো রাখতে পারতাম, তাহলে দেখা যেত এখন যে তাপ অনুভব করছি আমরা, তার থেকে 3-5 কখনো 7 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের যে অনুভবটা কম হতো। আর বিদ্যমান অবকাঠামোগত ঘাটতি ও ব্যাপক আর্থসামাজিক বৈষম্য নিরসনে সুপরিকল্পিত ও অন্তর্ভুক্তিমূলক নগর ব্যবস্থাপনার উপর জোর দেওয়ার তাগিদ দেন বক্তারা। গুরুত্বারোপ করেন নগরায়নের বিকেন্দ্রীকরণেও। পলিসির কোনো অভাব নাই, কিন্তু বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং শাসন ব্যবস্থা, এই জায়গাটায় আমাদের যৌথভাবে কাজ করতে হবে। ঘাটতিটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন, এটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। এবং কাজ করতে গেলে অন দ্য প্রসেসে কিছু কাজ হয়তো গ্যাপ থাকলেও সেগুলি রিকভারি করা সম্ভব। ঢাকাকে পরিকল্পিত শহরে রূপান্তরে বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুর্যোগ ব্যবস্থাপনা সচিব। এ সময় সরকারের মেগা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আমরা 2টা সিটি কর্পোরেশনের সাথে আলাপ আলোচনা করে 450টি জায়গা সিলেক্ট করি, যেটাকে আমরা নাম দিচ্ছি অ্যাসেম্বলিং পয়েন্ট। ভূমিকম্প হওয়ার পরে যেখানে আমরা অ্যাসেম্বল হব। আমরা এটা অফিসিয়ালি ডিক্লারেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবনাটা পাঠিয়েছি। আমরা যে ভলেন্টিয়ারদের যে ট্রেনিং দিব, তাদের যে ডেমনস্ট্রেশন, তাদের ড্রিলগুলো হবে, সেগুলো এই অ্যাসেম্বলিং পয়েন্টে হবে। জনগুরুত্বপূর্ণ এই সংলাপে জনবান্ধব নগর নীতি বাস্তবায়নের দাবিতে ন্যাশনাল হিট অ্যাকশন প্ল্যান সহ 16 দফা ঘোষণা করা হয়। আমরা ওয়েস্ট তৈরি করছি বেশি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নকল প্রশ্ন ফাঁসের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বুধবার রাজধানীর একটি কলেজে আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এখন আর নকল নেই, তবে নকলের রূপ পরিবর্তন হয়েছে। কোনো পরীক্ষা কেন্দ্রে নকল পেলে ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। এবার থেকে সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হবে বলেও জানান তিনি। এসএসসি এক্সাম নিতে বোর্ড 1 বছর সময় লাগিয়ে দেয়, এইচএসসি এক্সাম নিতে এবং রেজাল্ট দিতে সেখানে আবার 1 বছর সময় লাগিয়ে দেন। এটা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে পিছিয়ে দেয়। অতএব শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে এই সময়টাকে সিনক্রোনাইজ করা। আমরা সেটা করার চেষ্টা করছি। সেই কারণে 2027-এর এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে। ডিসি সারওয়ারের বদলি কাকতালীয়।
এটি মাজারের কারণে নয়, এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ায় সফর শেষে সিলেটে পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান, হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এর মাজারের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দেশজুড়ে গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,০৮৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম উপসর্গে ৬৮৯ জনের মৃত্যু হয়েছে, আর ৯৫,৭৬০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এদিকে দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৭ জন। নওগাঁর পাতাড়ি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তাদের প্রবেশ করানো সম্ভব হয়নি। ফলে ওই ৯ জনই বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারিতে জোরদার করা হয়েছে। ঢাকার রূপনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে মিছিল করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। আবাসিক মোড় বিকেলে রূপনগর আবাসিক মোড় থেকে প্রশিক্ষা মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা দেশের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যরা বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার বার্তা দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডর খোলার ঘোষণা দিয়েছে ওমান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপদ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটি। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং হরমুজ প্রণালীর টোলমুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানায় ওমান। এই করিডোর ব্যবহার করতে ইচ্ছুক জাহাজগুলোকে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMOর সঙ্গে সমন্বয় করে চলতে হবে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সুইজারল্যান্ডে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিগুলোর আলোচনা অব্যাহত রেখেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক বিষয়সহ মোট 4টি ক্ষেত্রে কার্যকরী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দাব জানায়, ইরান পারমাণবিক মজুদ কমাতে প্রস্তুত থাকলেও দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা এখনই প্রত্যাহার করা হচ্ছে না। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমার প্রত্যাশা রিজভির। হয়রানি ছাড়াই 14 দিনে লাইসেন্স পাবেন ব্যবসায়ীরা, জানালেন বাণিজ্য মন্ত্রী। বিনিয়োগ বাড়াতে জ্বালানি সরবরাহের অঙ্গীকার। জামাতপন্থী ডিএজিএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, মন্তব্য বিএনপিপন্থী আইনজীবীদের। আইসিটি আইন চ্যালেঞ্জ করে দিন। এবং বিশ্বকাপে ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, একাদশে ফিরলেন নেইমার। সকাল 7টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি দক্ষিণ কোরিয়া। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv।
সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।